অবনীকে নিয়ে এমন স্বপ্ন দেখে আমি পুরো হজবরল হয়ে গেছি, মাথাও জ্যাম খেয়ে আছে। না, মেয়েটাকে একবার একটু ফোন করে দেখি, তাহলে হয়তো মাথার জ্যাম ছুটবে। চিন্তাভাবনা অনুযায়ী অবনীকে ফোন লাগালাম। দুবার রিং পড়তেই ফোন রিসিভ করেছে সে ফোন রিসিভ করতেই আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তুমি ঠিক আছো তো? ও মা, আপনার কি হয়েছে আবার মহাশয়? আপনি রাতের বেলা আমায় ফোন করে এসব কেন জানতে চাইছেন? আর কি হবে আমার? না, আসলে তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই ফোন করলাম আর কি। ইস, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার, মা গো। এই তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? এই না না, আসলে আমি না খুব সারপ্রাইজড, তাই ওভাবে রিয়্যাক্ট করেছি। আপনি প্লিজ ভুল ভাববেন না আমায়। হুম, আচ্ছা তুমি কি ঠিক আছো কিনা বললে না তো? মহাশয়, এত রাতে প্রিয় মানুষটা যখন ফোন করে খবর নেয়, তাও আবার দুঃস্বপ্ন দেখে, তাহলে আপনিই বলুন ভালো না থাকি আমি কি করে, বলেন তো? যাক, ভালো লাগলো কথাটা শুনে। আমারও অনেক ভালো লেগেছে জানেন, যার কোনো সীমা নেই। আমার ইচ্ছে করছে বিছানা ছেড়ে উঠে গিয়ে উড়াধুরা নাচানাচি করতে, কারণ আমার কল্পনাতেও ছিল না যে আপনি কি এত রাতে ফোন করে আমার অবস্থা সম্পর্কে জানতে চাইবেন। প্রিয়, অনেক ভালোবাসি আমি আপনাকে। তার উপরে আপনার এমন কর্মকাণ্ডে আপনার জন্য ভালোবাসা আমার আরো বেড়ে গেছে। এই অবনি, হয়েছে তো, এবার থামো আর বলো এত রাতে না ঘুমিয়ে কি করছিলে? আসলে রুমমেট আপুদের সাথে আড্ডা দিয়েই তো কিছুক্ষণ আগেই বিছানায় শেষ হলাম, আর তারপরে আপনি ফোন দিয়েছেন। হুম, এবার গিয়ে সোজা ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঘুমিয়ে পড়ুন। আর শোনেন না, একটা কথা। কি কথা? অনেক ভালোবাসি প্রিয়। আমার এখন ইচ্ছে করছে আপনাকে একটা জোরে পাপ্পি দিতে, পাপ্পি দিয়ে আপনার 12টা বাজিয়ে দিতে, কিন্তু সেটা তো এখন সম্ভব না। তাই আগামীকাল আপনি কলেজে আসলেই আমি এই কাজটা সেরে নিব। এই মেয়ে, পাগলামি বন্ধ করে এবার ঘুমিয়ে পড়ো। আর আগামীকাল আমি কলেজে আসবো না, কারণ অনেক জরুরি একটা কাজ আছে আমার। আগামীকাল আকাশের কাজ আছে। এই কথা শুনে অবনীর মুখটা কেমন যেন মলিন হয়ে যায়, কিন্তু সে সেটা নিয়ে বেশি একটা রিয়েক্ট করে না। শান্তভাবে আকাশকে বলে, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়লাম। আর সম্ভব হলে আগামীকাল আপনি কাজ সেরে একটু কলেজে আসবেন। তবে জোর নেই, সম্ভব হলে আসবেন আর কি, কারণ আপনাকে না দেখলে না আমার ভালো লাগে না। আচ্ছা, ট্রাই করব। এবার রাখলাম ফোন। হুম, ঠিক আছে। আর আপনিও ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, অবনীর সাথে কথা শেষ করে ফোন রেখে দিলাম। এখন শান্তি লাগছে নিজের ভেতরে, তার উপরে মাথার জ্যামও সরে গেছে, কারণ মেয়েটা ঠিকঠাক আছে। অবনীকে নিয়ে স্বাভাবিক রকমের চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সূর্য উদয় হতেই ঘুম থেকে উঠে প্রিপারেশন নিয়ে নিয়েছি ড্রয়ডে যাওয়ার জন্য। আমার সাথে সাথে সবাই প্রিপারেশন নিয়ে নিয়েছে। সবাই সকালবেলা নাস্তা পানি করে হেলিকপ্টারে করে ড্রয়ডের উদ্দেশ্যে রওনা হয়েছি। মোট 7টা হেলিকপ্টার মোতায়েন করেছি ড্রয়ডে যাওয়ার জন্য। ড্রয়ডের জঙ্গলে পৌঁছানোর পর দেখছি পাইলট ড্রয়ডের জঙ্গলের উপরে হেলিকপ্টার নিয়ে গোল গোল চক্কর কাটছে। এটা দেখে তাকে জিজ্ঞেস করলাম, পাইলট কি হয়েছে, আপনি এভাবে চক্কর কাটছেন কেন জঙ্গলের উপরে? ভাই, আশেপাশে কোনো জায়গা দেখছি না ল্যান্ড করানোর মতন, তাই ল্যান্ড করার জন্য জায়গায় তালাশ করছিলাম। ভাই, সামনে ছোটোখাটো একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আমার মনে হয় সেখানে হেলিকপ্টার ল্যান্ড করা যেতে পারে। তবে সবাই একত্রে না, এক একজন করে করে ল্যান্ড করতে হবে। ঠিক আছে, আপনার সুবিধা মতো নামিয়ে দিন। পাইলট সবাইকে ইশারা করে এক এক করে ল্যান্ড করতে বলল। আকাশের হেলিকপ্টারের পাইলটের কথার মতন সবাই এক এক করে সেই ফাঁকা জায়গাটায় ল্যান্ড করে সবাইকে নামিয়ে দিয়েছে। আকাশও নিচে নেমেছে। নিচে নেমে আকাশ সবাইকে বলে, এই তোরা অস্ত্র এই তোরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে সামনের দিকে আগাতে শুরু কর। তবে সবাই কিন্তু সাবধান, কারণ এই জঙ্গলের অবস্থা অনেক ভয়াবহ, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আকাশের কথা মতন সবাই অস্ত্রশস্ত্র নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আকাশও তাদের সাথে সাথে সামনে আগাচ্ছে। তারা এগোতে এগোতে একদম ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, যেখানে থেকে কিনা সূর্যের আলো দেখা যাচ্ছে না। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে সবকিছু, অথচ তাদের মাথার উপরে কিন্তু সূর্য। কিন্তু জঙ্গলের এত কঠিন ঘনত্ব যে সূর্যের আলো তো দূরের কথা, তাদের পথ চলতে কষ্ট হয়ে যাচ্ছে। তারা যত সামনে এগোচ্ছে ততই তাদের পথ আঁধার হয়ে আসছে। মনে হচ্ছে যেন তারা জমিন ছেড়ে কোনো এক পাতাল দেশে পথযাত্রা করছে, যেখানে নাই কোনো আলো, নেই কোনো বসতি। এ যেন এক ভিন্ন দুনিয়া। জঙ্গলের এমন ভয়াবহ রূপ দেখে আকাশের ছেলেপেলের মনে খুটখুট করতে শুরু করে, কিন্তু কেউ সাহস করে আকাশকে কিছু বলে উঠতে পারে না।
তবে আকাশ সবার মতিগতি দেখে বুঝে নেয় যে তারা জঙ্গলের ঘনত্ব দেখে ভয় পাচ্ছে। তাই সে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই তোরা নির্ভয় সামনে আগা। উপরওয়ালা যেখানে মৃত্যু লিখে রেখেছে সেখানেই তার মৃত্যু হবে। খামোকে এইসব জিনিস নিয়ে ভয় পেয়ে লাভ নেই। আর তাছাড়া তোরা অস্ত্রশস্ত্র নিয়ে কত গোলাবারুদের লড়াই করেছিস, সেই তোরাই কিনা এখন এসে জঙ্গলের ঘনত্ব দেখে ভয় পাচ্ছিস? এটা তো মেনে নিতে পারছি না আমি। আকাশের কথা শুনে রাজ বলে ওঠে, এই তোদের ভয় পাওয়ার কিছু নেই। ভাই আমাদের সাথে আছে মানে আমাদের কোনো টেনশন নেই। আর তাছাড়া আমরা যাদের তালাশে বেরিয়েছি তাদের মোকাবিলা কিন্তু আমি এবং কয়েকজন আগ থেকেই করে এসেছি। তাদের অনেক ক্ষমতা, কিন্তু আমাদেরও কম ক্ষমতা নেই। দানবের মতন অস্ত্রশস্ত্র নিয়ে পথযাত্রা শুরু করেছি। দেখব না কে আমাদের সামনে এসে পথ আটকায়। একদম কলিজা কানা করে দিব সব কয়টার। তোরা সবাই নির্ভয়ে আগাতে শুরু কর। রাজ আর আকাশের কথা মতন সবাই সামনে অগ্রসর হতে থাকে। এভাবে কয়েক ঘন্টা সফর করার পর তারা জঙ্গলের অন্ধকার ঘনত্ব পেরিয়ে খোলা জায়গায় চলে আসে। তারপর তারা সবাই মিলে এক জায়গায় কিছুক্ষণ বসে বিশ্রাম করে আবার সামনে এগোতে শুরু করে। এবার আকাশ সবাইকে তার পিছনে রেখে সে সবার সামনে থেকে যাত্রা শুরু করেছে। এভাবে আরও কিছুক্ষণ যাওয়ার পর আবার একটা জঙ্গল চলে আসে তাদের সামনে। তারা চিন্তা ভাবনা ছাড়াই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। দেখতে দেখতে সে জঙ্গলটা অতিক্রম করে পুনরায় একটা ফাঁকা জায়গায় এসে হাজির হয় সবাই। আর তখনই তাদের নজরে পড়ে কিছুটা দূরে ফাঁকা জায়গায় বিশাল বড় একটা বাড়ি দেখা যাচ্ছে, যেটা দেখে আকাশ সবাইকে বলে, সবাই নিজের প্রস্তুতি নিয়ে সামনে আগা, কারণ এই স্থানটার নামই হয়তো ট্রাইড। কারণ সামনে বিশাল বড় একটা পাকা দালান বাড়ি দেখা যাচ্ছে। আকাশের কথা মতন সবাই অস্ত্রশস্ত্র নিয়ে একদম পরিপূর্ণ প্রস্তুত হয়ে সামনে যাত্রা শুরু করে। কিন্তু তারা আর কিছুটা পথ এগোনোর পরে সামনে গিয়ে থেমে যায়, কারণ অদৃশ্য কিছু তাদের একটা পথ আটকে দিয়েছে। সবাই সামনে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অদৃশ্য একটা দেয়াল তাদেরকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না। তবে তারা সেই দেয়ালটাকে নিজের চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু যখনই তারা সামনে অগ্রসর হতে যাচ্ছে তখনই তারা গিয়ে সে অদৃশ্য দেয়ালের সাথে বাড়ি খাচ্ছে, যেটা দেখে আকাশ বুঝে নেয় যে এটা হয়তো সেই বাড়ির কোনো অদৃশ্য সীমানা। তাই সে সবাইকে বলে, তোরা সবাই আঙ্কাধন গুলি করতে আরম্ভ কর, যাতে করে অদৃশ্য দেয়ালটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আকাশের কথা মতন সবাই তাকে করতে আরম্ভ করে। সবাই আন্ধাধুন গুলি করতে আরম্ভ করে, কিন্তু কেউ সে অদৃশ্য দেয়ালের কিছুই করতে পারে না, বরং তাদের গুলির বুলেটগুলো অদৃশ্য দেয়ালটা গিলে খেয়ে নিচ্ছে। তারা ফায়ার করছে ঠিক, কিন্তু তাদের গুলির বুলেটগুলো দেয়ালের সাথে গিয়ে লাগতেই হাওয়া হয়ে যাচ্ছে। মনে হলো সে দেয়ালটা তাদের গুলির বুলেটগুলোকে নিজের ভিতরে গিলে নিচ্ছে, যেটা দেখে আকাশ বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে সবাইকে গুলি করা বন্ধ করতে বলে। কিছু একটা ভাবতে থাকে দেয়ালের একদম সামনে গিয়ে, মানে সে হয়তো ভিতরে যাওয়ার কোনো রাস্তা তালাশ করছে। আকাশ অনেকক্ষণ যাবৎ দেয়ালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে চিন্তা করে, দেয়ালের উপর হাত রেখে। আকাশ দেয়ালের উপর হাত রাখতে সে দেয়ালটা আকাশকে টেনে ভিতরের দিকে ঢুকিয়ে ফেলে, যেটা দেখে সবাই দেয়ালের দিকে এগিয়ে যায়। কিন্তু সেই অদৃশ্য দেয়ালটা আগের ন্যায় সবার পথ আটকে দেয়, যেটা দেখে সবাই ঘাবড়ে যায়। অপরদিকে আকাশ অদৃশ্য দেয়ালের এই প্রান্তে এসে পাকা দালান বাড়িটার দিকে নজর ফিরায়। তখনই সে দেখতে পায় সে পাকা দালান বাড়িটার সামনে 5 থেকে 6 জন মানুষ ভিন্ন ভিন্ন নিজেদের শক্তির ব্যবহার করছে। একটা মেয়ে বরফ দ্বারা নিজের সারা শরীর বেষ্টন করে রেখেছে, মানে হলো বরফ দ্বারা রক্ষা কবচ বানিয়ে রেখেছে নিজের শরীরে। আর দুজন সেই বরফ দ্বারা তৈরি রক্ষা কবচটাকে ভাঙার চেষ্টা করছে। হাওয়ায় উড়ে একজন সেই মেয়েটার শরীরে আগুন নিক্ষেপ করে বরফ গলাতে চাইছে। অপরদিকে আরেকজন নিচ থেকে হাতের সাহায্যে সেই মেয়েটার শরীরে ইলেকট্রিক্যাল শর্ট দিচ্ছে, যাতে করে সেই মেয়েটার শরীর থেকে বরফের শিল্ড বা রক্ষা কবচটা ভেঙে যায়। দূর থেকে আকাশের সব দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়। তাই সে চোখ বড় বড় করে তাদের দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে থাকে। তবে এতটুকুতে শেষ নয়, আকাশের এখনো আসল ঝাটকা খাওয়া বাকি আছে। আকাশ বেশ কিছুক্ষণ তাদের দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে থাকার পর তার নজর যায় পাশের একটা গোলাকার সার্কেলের ভেতর, যেখানে একটা অল্প বয়সী ছেলে বিদ্যুতের গতিতে ছোটাছুটি করছে।
আর তার একটু পাশে আরেকটা মেয়ে নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা কোনো এক জাতীয় ধোঁয়ার সাহায্যে পরিবেশটাকে আধার বানিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন উপরওয়ালা তাকে পরিবেশ নিয়ন্ত্রণ করার দায়িত্বে নিয়োজিত দিয়েছে। সে মেয়ের মাথার উপর বরাবর অনেকখানি জায়গায় ভয়ঙ্কর অন্ধকার হয়ে আছে, আর সে অন্ধকারের ভিতর থেকে তুমুল ভাবে বিজলি চমকাচ্ছে। তাদের এই কর্মকাণ্ড দেখে আকাশের বুঝতে বাকি নেই যে সেই মেয়ের মধ্যে মেঘ জমানো এবং বিজলি বর্ষণ করার ক্ষমতা রয়েছে। তাই আকাশ পুরোপুরি চুপসে যায়, কিন্তু তার ভিতর থেকে এখনো মনোবল হারায়নি, কারণ সে এসবের আসল রহস্য জানতে চায়। তাই সে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া সেই সব আধ্যাত্মিক মানুষজনদের দিকে এগোতে থাকে। আকাশ হাঁটতে হাঁটতে তাদের প্রায় কাছে চলে যায়। এবার আকাশকে সে মানুষগুলো দেখে নিয়েছে, তাই তারা সবাই নিজেদের সুপার ন্যাচারাল শক্তির ব্যবহার করা বাদ দিয়ে রেখে সবাই স্বাভাবিক হয়ে আকাশের দিকে এগিয়ে আসে। তারপর থেকে একজন যে কিনা হাতের সাহায্যে আগুন ছুঁতে পারে সে আকাশকে বলে, ওই বেটা, তোর তো দেখি সাহস কম না। তুই সেদিন আমার মুখোমুখি হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস, তার উপরে আজকে আবার আমাদের বাসস্থানে চলে এসেছিস। আজ তো তুই শেষ। ও আচ্ছা, তার মানে তুই সেই ব্যক্তি যে কিনা আগুনের সাহায্যে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিস এবং সাথে অনেক অসহায় মানুষের প্রাণ নিয়েছিস। আমি সেই ব্যক্তি, আর তুইও এখন তাদের মতন করে পুড়ে মরবি। তোকে এখন আমার হাত থেকে বাঁচাতে পারবে না। নিজের সেদে মৃত্যুর কোঠর পর্যন্ত চলে এসেছিস, তাহলে তোকে না মেরে জীবিত রাখি কী করে বল? ওকে, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই আমাকে মেরে দেখা। অবশ্য আমি এখানে আসার আগে কোনো ধরনের প্রোটেকশন নিয়ে আসি নাই, কিন্তু তারপর আমার মনে হচ্ছে তুই আমাকে মারতে পারবি না। ওই বেটা, আমরা পারি না যে এমন কোনো কাজ নেই। আর তুই সেদিন হয়তো কোনো না কোনো এক ভাগ্যক্রমে বেঁচে গেছিস, কিন্তু তাই বলে সবসময় বেঁচে যাবি এমনটা কিন্তু ভাবিস না। ওকে ওকে ফাইন, ভাবলাম না, কিন্তু তুই পারলে আমায় মেরে দেখা। না হয় তোকে চেপে ধরে তোর মুখের ভেতরে গুলি সব কটা বুলেট ঢুকাই দেবো, পরে ইঁদুরের মতন দফাদফি করতে করতে মরবি। কি, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আজ তোর একদিন কি আমার একদিন। তারপর সে আকাশের উপরে রেগে গিয়ে নিজের সারা শরীর আগুন দ্বারা বেষ্টন করে হাওয়ার সাহায্যে ভেসে আকাশের দিকে দ্বিগুণ আগুন নিক্ষেপ করে। এমন সময় আকাশ নিজের কোমরে থেকে পিস্তল বের করে সে মানুষ আকৃতির আগুনের গোলাটার দিকে গুলি করে, কিন্তু আকাশের সেই গুলিতে আগুনের গোলাটার কিছুই হয় না, বরং সে আরো রেগে যায় আর আকাশের দিকে তেড়ে ফুঁড়ে আগুন নিক্ষেপ করতে আরম্ভ করে। কিন্তু গতবারের ন্যায় এবারও আশ্চর্যজনক বিষয়টা আকাশের সাথে ঘটে বসে, তবে আশ্চর্যজনক বিষয়টা এবার আগের চাইতে একটু বেশি করে ঘটে। মানুষ আকৃতির আগুনের গোলাটার আকাশের দিকে আগুন নিক্ষেপ করলে আকাশ সেই আগুন থেকে বাঁচার প্রত্যাশায় ঢাল স্বরূপ নিজের হাত সামনে গিয়ে দেয়, যার ফলে সে আগুন আকাশের শরীরকে আর স্পর্শও করে না, বরং সেটা আকাশের শরীরের কাছ থেকে দূরে গিয়ে উল্টো সেই মানুষ আকৃতির আগুনের গোলাটার শরীরের উপর গিয়ে পড়ে, যার ফলে উল্টো সে নিজেই তার নিক্ষেপ করা আগুন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার আধ্যাত্মিক রূপ পাল্টে গিয়ে মানুষের আকৃতি ধারণ করায়। পাশাপাশি সে মাটির উপরে আছড়ে পড়ে, যেটা দেখে তার সঙ্গী সাথী সবাই আশ্চর্য হয়ে যায়। তবে তারা থেমে নেই, সবাই নিজের সঙ্গী সাথীর প্রতিবাদী স্বরূপ একত্রে একজোট হয়ে আকাশের উপর আধ্যাত্মিক শক্তির প্রয়োগ করে বসে। কিন্তু এতেও আকাশের কিছু হয় না, বরং তারা সকলেই তার সঙ্গী সাথীর মতন মাটির উপরে লুটিয়ে পড়ে। তাদের প্রয়োগ করার শক্তি উল্টো তাদের সবার গায়ের উপর লেগেছে, যেটা দেখে আকাশ তাজ্জব হয়ে যায়। সে বর্তমানে ঘটে যাওয়া অদ্ভুত বিষয় সম্পর্কে নিজেও কোনোভাবে কোনো কিছু বুঝে উঠতে পারছে না। তখনই আকাশের সামনে অদৃশ্য থেকে মাঝামাঝি বয়সের একটা মহিলা প্রকট হয়ে আকাশকে বলে, হ্যাঁ, তুই তাহলে সেই ব্যক্তি যার হাতে কিনা অপ্রাপ্য শক্তির ছোঁয়া লেগেছে, আর তার জন্যই তুই সবাইকে একাই দমিয়ে দিয়েছিস। তবে তুই একদম চিন্তা করিস না, আমি এখন এদের সবাইকে নিয়ে যাচ্ছি, তবে পরবর্তীতে তোর সাথে এদের আবার দেখা হবে। তখন তোর অপ্রাপ্য শক্তি এরা সবাই মিলে দমিয়ে দিবে, আর তোকে কোনো মেটেরিয়াল বস্তুর ন্যায় দুমড়ে মুচড়ে মাটির নিচে পিষে মারবে। মহিলাটা আকাশকে সব হুমকি দিয়ে মুহূর্তের মধ্যে সবাইকে সঙ্গে নিয়ে চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। আকাশ ব্যতীত সেই জায়গাতে আর কিছুই নেই। সেই মহিলাটা তাদের সমস্ত অস্তিত্ব নিয়ে গায়েব হয়ে গেছে।
আকাশ শূন্য একটা জমিনের উপর দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে যে পাকা দালানটা ছিল সেটাও গায়েব হয়ে গেছে। এক কথায় তাদের কোনো নাম নিশানাও নেই বর্তমানে। মহিলাটা আধ্যাত্মিক শক্তির অধিকারী মানুষগুলো নিয়ে গায়েব হওয়ার সাথে সাথে সে পাকা দালান বাড়িটাও গায়েব হয়ে গেছে। অন্যদিকে অদৃশ্যের মায়াবী দেয়ালটাও চলে গেছে, যার কারণে সবাই আকাশের দিকে দৌড়ে আসে। তারপর সবার মধ্যে থেকে মুজাহিদ আকাশকে বলে, ভাই, এতক্ষণ যা ঘটেছে বিশ্বাস করেন সব কিছুই আমাদের মাথার উপর দিয়ে গেছে। শুরুতে আমরা কেউ চেষ্টা করে অদৃশ্য দেওয়াল ভেদ করে ভিতরে ঢুকতে পারলাম না, কিন্তু আপনি ঢুকে গেলেন। তারপর ঢুকে গিয়ে একাই সবাইকে ধুল চাটিয়ে দিয়েছেন। আমরা দূর থেকে মোটামুটি সব কিছুই দেখেছি। ভাই, আসল কাহিনীটা কি একটু বুঝিয়ে বলবেন প্লিজ? মুজাহিদ, কিভাবে কি হয়েছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আমি শুধু নিজেকে বাঁচানোর প্রত্যাশায় নিজের হাত মুখের সামনে এনেছি। তখনই দেখি তারা সবাই একে একে করে মাটিতে লুটিয়ে পড়েছে, আর তাদের আধ্যাত্মিক শক্তি তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। ভাই, আমার মনে হয় কি আপনার মাঝেও কোনো আধ্যাত্মিক শক্তি আছে, আর সেই আধ্যাত্মিক শক্তিটা হয়তো তাদের তুলনায় আপনার কাছে দ্বিগুণ, যার কারণে তারা আপনার কাছে পরাজয় হয়েছে। মুজাহিদ, আমার কাছে কি আছে সেটা আমি নিজেও জানি না, তবে আমার নিজের কাজকর্ম দেখে আমি নিজে অবাক হচ্ছি। আর পরিশেষে এসে এখন আমার নিজের উপর সন্দেহ হচ্ছে। না, হয়তো সেই মহিলাটা কেন বলল যে আমার হাতে অপ্রাপ্য শক্তির ছোঁয়া লেগেছে? ভাই, আমি নিশ্চিত আপনার মধ্যেও তাদের মতো কিছু একটা আছে। জানি না আমি। আচ্ছা, এখন এসব কথা বাদ দিয়ে রেখে হেলিকপ্টার মোতায়েন কর, কারণ যাদের খোঁজে এসেছি তারা সবাই তো নিজের গাড়িটি গোস্তা নিয়ে পালিয়েছে। তাহলে এখানে থেকে আর কোনো লাভ নাই। আচ্ছা ভাই, আমি হেলিকপ্টার মোতায়েন করছি। মুজাহিদ আমার কথা মতন পাইলটকে খবর লাগালো, আর সাথে বর্তমান জায়গার লোকেশনটাও দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পেরোতেই সব কয়টা হেলিকপ্টার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। তারপর সবাই মিলে হেলিকপ্টারে উঠে নিজেদের বাংলোয় ফিরে এসেছি। আস্তে আস্তে মাগরিব হয়ে এসেছে, তবে আমার ভেতরে এখনও সেসব চিন্তাভাবনাই কাজ করছে যে আমি কি করে নিজের অজান্তেই তাদের এতজনের সাথে মোকাবিলা করলাম। বাসায় এসে এসব নিয়ে ভাবছিলাম, তখনই অবনী ফোন দিল। ফোন রিসিভ করতে অবনী ভয়ানকভাবে ক্ষেপে গিয়ে আমায় বলল, আকাশ, তোরে কিন্তু আমি জবাই করে দেব। সমস্যা কি তোর? হ্যাঁ, তুই আমার না বলে কোথায় গিয়েছিস যে তোর কোনো খোঁজ খবর নেই? তার উপর কয়টা ফোন দিয়েছি আমি তোকে, তুই আমার ফোনটাও রিসিভ করছিস না। আচ্ছা, কি চাস তুই? মরে যাই আমি, এটা চাস? অবনীর কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেল, কারণ সে হুট করেই তুই তোকারি শুরু করেছে। এই অবনী, তোর সাহস কি করে হয় আমার সাথে তুই তোকারি করে কথা বলার? তার উপর কি সব জাতা কথা বলছিস তুই? আমার উপরে তোর মেজাজ তো খারাপ হবেই। আমি মরতেছি তোর টেনশনে, আর তুই কি না আমায় বকাঝকা করতে শুরু করেছিস? বাহ, বেশ ভালো তো। আচ্ছা শোন, তোকে আর তুই করে বলবো না, কারণ সেই অধিকার এখনো পাইনি আমি। তবে আমার দিক থেকে আপনাকে আমি পুরোপুরি অধিকার দিয়ে দিয়েছি। আচ্ছা যাকে, এখন এসব কথা বাদ যাক। আপনাকে যেটা বলার জন্য ফোন করেছি, আজকে না চুলায় রান্না করতে গিয়ে আমার হাতটা না পুড়ে গিয়েছে। কি? অবনীর কথা শুনে সমস্ত রাগ মুহূর্তের মধ্যেই পানি হয়ে গেছে। এই, তুমি এখন কোথায় আছো? কোথায় থাকবো, আবার বাসায় আছি। আচ্ছা, তুমি বাসা লোকেশনটা দাও, আমি এক্ষুনি আসছি। না, তার কোনো দরকার নেই। আপনাকে আসতে হবে না কোথাও, আপনি নিজের কাছে নিরুদ্দেশ হয়ে যান। যান। অবনী, দুঃখিত, এমনটা আর কখনো হবে না। প্লিজ তুমি লোকেশনটা দাও। না, বললাম তো আপনার বাসায় আসতে হবে না। তো বাইরে কোথাও দেখা করো। ওকে, সেটা করা যায়। আপনি সেদিনের মতো ওই পার্কটাতে চলে আসেন। আচ্ছা, আর শোনো, তুমি সাবধানে এসো। হুম। তারপর ফোন রেখে দিয়ে চট জলদি পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে দেখি রাত হওয়ায় পার্ক বন্ধ করে দিয়েছে, তাই পার্কের সামনে দাঁড়িয়ে আছি। আমি গিয়ে দাঁড়াতেই অবনী চলে আসলো। সে রিকশায় করে এসেছে। তাকে রিকশা থেকে নামতে দেখে তার কাছে এগিয়ে গেলাম। সে রিকশাওয়ালা মামাকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি অবনীর কাছে গিয়ে সর্বপ্রথম তার হাত দেখাতে বললাম। সে আমার কথা মতন হাত এগিয়ে দিয়েছে আমার সামনে। সে হাত সামনে এগোতেই আমার মাথা ঘুরে উঠল, কারণ তার হাতে রক্ত জমাট হয়ে ফুলে সেটা দানব আকৃতি ধারণ করেছে। তার উপরে হাতের চামড়ায় কালো কালো পোড়া দাগ পড়েছে। তার মানে সত্যি অবনীর হাত পুড়ে গেছে। অবনীর হাতের অবস্থা দেখে আমার চোখ থেকে আপনা আপনি টলমল করে পানি ঝরতে আরম্ভ করেছে। আমি চোখের পানি ফেলতে ফেলতে তাকে জিজ্ঞেস করলাম, তুমি ডক্টরের কাছে যাওনি? যে কি করব? কার জন্য বেঁচে থাকবো আমি? আমার তো কেউ নেই, আপনি থেকেও না থাকার মতো। কদর করেন না আপনি আমার।
আজ সারাদিন একটাও ফোন পাইনি আমি আপনার। সেখানে দেখা করা তো দূরের কথা, তার উপরে কিছু বললেই রেগে যান। নিজের যত্ন নিয়ে আর কি হবে আমার?